এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, আটক 4, দ্রুত বিচারের দাবি। চিকিৎসা শেষে ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়ছেন বেগম খালেদা জিয়া। সঙ্গে থাকবেন 2 পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্যসহ 9 জন। প্রস্তুত গুলশানের বাসা ফিরোজা। সরকারি কোয়ার্টারের বাণিজ্যিক ব্যবহার, নিয়মের তোয়াক্কা না করে উচ্চ মূল্যে ভাড়া দেওয়া হচ্ছে বহিরাগতদের। সবকিছু জানলেও উত্তর নেই তদারকি সংস্থার কাছে। 2 উপদেষ্টার সাবেক পিও এপিএস ও সাবেক এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। তদবির ও কমিশন বাণিজ্যের অভিযোগ। এবং ভারত থেকে আমদানি বন্ধে সুবাতাস দেশের সুতাকলে। চাহিদা বেড়েছে 10 থেকে 15%। সুযোগ বুঝে বাড়িয়ে দেওয়া হয়েছে দাম, অভিযোগ পোশাক শিল্প মালিকদের। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় উত্তাল সারা দেশ। প্রতিবাদ জানিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে। এদিকে হামলার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। গাজীপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে রোববার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতে ঘটনাস্থলে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আওয়ামী লীগের পেজ থেকে অনলাইন সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রমোট করা হচ্ছে, স্পষ্টত এটা আওয়ামী এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা অ্যাটাক আমরা বলতে পারি। যদি এই হামলার বিচার না করা হয়, আমরা 24 ঘন্টার ভিতরে আমাদের কর্মসূচি ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয়ভাবে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাত 10টায় রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। পরে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি বাংলা মোটর থেকে শাহবাগ ঘুরে আবারও বাংলা মোটরে এসে শেষ হয়। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং ইন্টারিমকে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিয়ে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করতে হবে, ওদের বিরুদ্ধে নয়তো গৃহযুদ্ধ লেগে যাবে। জড়িত প্রত্যেককে আইনের আওতায় না আনা হয় তবে এনসিপির 24 ঘন্টার মধ্যে কঠিনতম কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হলপাড়া থেকে বের হয়ে রাজু ভাস্কর্যে এসে মিছিলটি শেষ হয়। এ সময় হামলার তীব্র নিন্দা জানিয়ে 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানায় শিক্ষার্থীরা। জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আমাদের মতো সাধারণ নাগরিকদের কিভাবে নিরাপত্তা দিবে? দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা না করতে পারেন, তাহলে বিপ্লবী জনতা আবারও জুলাইয়ের ন্যায় রাজপথে নেমে এসে তাদের দাবি রাজপথ থেকে আদায় করে নেবে। এদিকে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম, বরিশাল, রাজশাহীতে মশাল মিছিল সহ দেশের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচি পালন করেছে এনসিপির নেতাকর্মীরা। মাসুদুর রহমান, সময় সংবাদ। মানবিক করিডোর নিয়ে শুধু প্রাথমিক আলোচনা হয়েছে উল্লেখ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানালেন, এ নিয়ে কোনো সমঝোতা বা চুক্তি সই করেনি সরকার। বললেন, রাখাইনে কোনো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ। অপতথ্য ছড়ানো বন্ধের আহ্বান তার। এদিকে মিয়ানমারে গৃহযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে। নীতিগত সম্মতি, ছোট্ট শব্দটার ওজন রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেইলস এখন যাচ্ছি না। রাখাইনে চলমান সংকটে খাদ্য সহায়তা পৌঁছে দিতে মানবিক করিডোরের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্তের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। এই অপতৎপরতা যদি বন্ধ না করা হয়, তবে আমি সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, যুদ্ধের প্রস্তুতি নাও। সরকার যদি
এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসে আগামীতে আবার রাজপথে নামা হবে। সমালোচনার মুখে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও জানিয়েছিলেন এ ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এবার বিষয়টি আরও পরিষ্কার করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। রাখাইনে মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো সমঝোতা বা চুক্তি স্বাক্ষর করা হয়নি। একেবারে প্রাথমিক পর্যায়ে কিছু অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, সেটাও মানবিক প্যাসেজের ব্যাপারে। তবে সেই আলোচনাকে প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারে কোনো প্রক্সি যুদ্ধ করতে যাচ্ছে না বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রের গণমাধ্যমের এমন প্রোপাগান্ডার সমালোচনা করেন খলিলুর রহমান। মিয়ানমারে বাংলাদেশ প্রক্সি যুদ্ধ করতে যাচ্ছে এমন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, কিন্তু যেটা সত্য সেটা সামনে আসলে এমনিতেই এগুলো মিলিয়ে যাবে। আর যুদ্ধ হলে আপনাদের কি মনে হয় চীন চুপচাপ বসে থাকতো? মিয়ানমারে গৃহযুদ্ধ চলায় শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় উল্লেখ করে কূটনৈতিক আলোচনায় বাস্তবসম্মত ফলাফলের বিষয়ে আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমারে গৃহযুদ্ধ চলমান, এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা নেই। আর ইতিহাস বলে রোহিঙ্গা সংকটের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়ে সমাধান হয়। 1971 সালের মুক্তিযুদ্ধ কিংবা আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র এর উদাহরণ হয়ে আছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা আরও বলেন, কোনোভাবেই রোহিঙ্গাদের এদেশের নাগরিকত্ব দেয়া হবে না। প্রত্যাবাসনের পথ কঠিন হলেও সেই পথেই হাঁটবে বাংলাদেশ। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। অনির্বাচিত বলেই রাখাইনে মানবিক করিডোর দেয়া নিয়ে অন্তর্বর্তী সরকার লুকোচুরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এদিকে নির্বাচন দিতে দেরি করলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাবে বলে দাবি করেছেন জয়নুল আবদিন ফারুক। রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছতে মানবিক করিডোর দেয়া না দেয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে সরকার। করিডোর দেয়া হচ্ছে কিনা সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নানা কথা আসলেও বিএনপি সহ প্রায় সব রাজনৈতিক দলই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ক্ষোভ ঝাড়ছেন অন্তর্বর্তী সরকারের উপর। আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে? রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, অনির্বাচিত বলেই অন্তর্বর্তী সরকার মানবিক করিডোর প্রসঙ্গে খোলাসা করছে না। এতে জনমনে সন্দেহ জেগেছে। আজকে মানবিক করিডোরের কথা বলছেন, এই মানবিক করিডোরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে। আপনার জনগণের ম্যান্ডেট নেই, আপনি নির্বাচিত নন। জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন, আপনারা লুকোচুরি করছেন। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদ শক্তি ষড়যন্ত্র করার সুযোগ পাবে, তাই দ্রুত নির্বাচনের দিনক্ষণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কার হবে আমার ভোট আমি দেব, সংস্কার হবে দিনের ভোট দিনে হবে। সেই সংস্কার করে অনতিবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন চান, সেই নির্বাচনের দিনক্ষণ আপনাকে ঘোষণা করতেই হবে। সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরেভিচ খোজিন। এ সময় বিএনপি মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। কয়েকটি এরিয়াতে তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশের বিনিয়োগের জন্য এবং ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে। বাংলাদেশের নির্বাচন নিয়েও বলেছেন যে নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে তারা জানতে চাচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চায় রাশিয়া। প্রয়োজন হলে সময় কিছুটা বাড়ানো যেতে পারে বলেও রাশিয়ার রাষ্ট্রদূত আশ্বস্ত করেছে বলেও জানান বিএনপি নেতা আমির খসরু। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী চর্চা থেকে মিডিয়াকে বের হতে হবে। মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে সম্পাদক পরিষদ। এতে অংশ নেন রাজনীতিবিদরাও। আলোচনায় উঠে আসে মুক্ত গণমাধ্যমের সংকট এবং সাংবাদিকতার ঝুঁকি প্রসঙ্গ।
টানা 16 বছরের শাসনামলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো গণমাধ্যমকেও নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগ। একথা উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, মিডিয়াকে ফ্যাসিবাদ থেকে টেনে তুলতে হবে। মিডিয়ার ভিতরে যে ফ্যাসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারবো সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট রূপরেখা প্রয়োজন। আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয় তাহলে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি আসলে সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না। বিএনপি মহাসচিব বলেন, গণমাধ্যমের বিরুদ্ধে মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা সব ঠিক আছে, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা উদ্দেশ্যমূলক। 266 সাংবাদিক আজকে খুনের মামলা অথবা ভায়োলেন্ট ক্রাইমের আসামি। এটা আমি সাংবাদিকতা এবং আপনাদের সবাইকে বলছি, এটা আমাদের অসম্মানের কারণ। এটার অর্থ এই নয় যে কেউ কোনো দোষ করেনি, দোষ করে থাকলে তাকে সঠিকভাবে মামলা করে তাকে শাস্তি দেন। অপতথ্য ঠেকাতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। ভয়ের মধ্যে থাকে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে কিছু সাংবাদিকের বিরুদ্ধে সহিংসতায় উস্কানির অভিযোগ উঠলেও তাদের বিরুদ্ধে হত্যা মামলা উদ্বেগজনক, এমন মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম মনে করেন, সাংবাদিকদের নীতি নির্ধারকদের প্রশ্ন করার সুযোগ নিশ্চিত করতে হবে। সাংবাদিক সুরক্ষা আইনের বিষয়ে পর্যালোচনা চলছে বলেও জানান উপদেষ্টা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীতে টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা। এতে উপদেষ্টা, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান নির্বাহী সহ বিশিষ্টজনরা অংশ নেন। বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকার যেমন জনগণের কাছে জবাব দিতে বাধ্য, তেমন সাংবাদিকেরাও দায়িত্বশীলতার জায়গা থেকে নীতি নির্ধারকদের প্রশ্ন করার সুযোগ থাকা উচিত। সাংবাদিক সুরক্ষা আইনের বিষয়ে পর্যালোচনা চলছে বলেও জানান তিনি। আমরা আজকে সরকারে আছি, আমরা জনগণের কাছে অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল, সবকিছু জবাব দিতে বাধ্য। এই নীতি নির্ধারণ পর্যায় থেকে সংবাদ মাধ্যমে বিভিন্ন নিউজ হয় বা অপিনিয়ন তৈরি হয়, সেটাকে অবশ্যই প্রশ্ন করার এবং অ্যাকাউন্টেবল করার সুযোগ থাকা উচিত। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, জুলাই আন্দোলনে কিছু সাংবাদিকের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দেওয়ার অভিযোগ উঠলেও তাদের নামে হত্যা মামলা দেয় অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এ সময় সাংবাদিকদের আর্থিক সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলা, হুমকি ও মব বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, হত্যা মামলা। সাংবাদিকরা তো হত্যা করতে যায়নি। হ্যাঁ, অনেকে তার রাজনৈতিক কারণে, রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক বিশ্বাস কিংবা রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক হওয়ায় উস্কানিমূলক সহিংসতায় উস্কানি দিয়েছেন, সেজন্য সহিংসতায় উস্কানি দেওয়ার মামলা হতে পারে, আইনে সেই বিধান আছে। এদিকে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের সমালোচনা ও নারীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা জানিয়ে এই বিষয়ে সরকারের নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন টিআইবি প্রধান ইফতেখারুজ্জামান। যে ধরনের অকথ্য ভাষায় এই দাবি উত্থাপন করা হচ্ছে এবং সবার সামনে নারীর প্রকৃতিকে যেভাবে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলো, সেটা কোনো সভ্য দেশে হয় না। অন্তর্বর্তীকালীন সরকার, যে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একটিবার মুখ খুলে নেয়, অন্তত আমি দেখি নাই। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করে ডিসেম্বরের মধ্যে ভোটের তাগিদ দিয়েছেন 12 দলীয় জোট। আর দলগুলোকে কিছুটা ছাড় দিয়ে হলেও এক জায়গায় আসার আহ্বান জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতির। রাষ্ট্র সংস্কারে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় রোববার সকালে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সবার সঙ্গে আলোচনা করে ঐকমত্য ভিত্তিতেই তৈরি হবে জাতীয় সনদ। তবে এর দায়িত্ব কেবল কমিশনেরই নয়, ছাড় দিতে হবে দলগুলোকেও। ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে। ভিন্ন মতের জায়গাগুলোকে সংকুচিত করে
এক জায়গায় আসবার জন্য আপনারা আপনাদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে অনুপ্রাণিত করবেন। 4.25 ঘন্টার বৈঠকে কমিশনের 110 প্রস্তাবের সঙ্গে একমত হয় 12 দলীয় জোট। তবে সরকারের মেয়াদ ও প্রার্থীর বয়স কমানোর বিপক্ষে তারা। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি সহ কমিশনের 48 প্রস্তাবের বিরোধিতা করে জোটটি। সংসদের মেয়াদ যে 4 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা এটা সম্পূর্ণ বিরোধিতা করেছি। একজন কচিকাঁচা শিশুকে আমরা সংসদে প্রেরণ করতে পারি না আইন প্রণয়নের জন্য। মেম্বারদের ভোটে চেয়ারম্যান এবং কাউন্সিলরদের ভোটে মেয়র, এই ব্যাপারে আমরা তীব্র বিরোধিতা করেছি এবং ওনাদের সাথে আলোচনা করে মনে হয়েছে যে ওনারা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী চিন্তা করছেন। যত দ্রুত সম্ভব এই সংস্কারের কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা লক্ষ্যে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। বিকেলে কমিশনের সঙ্গে বৈঠকে সংস্কার শেষে দ্রুত ভোট দেওয়ার আহ্বান জানায় বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি। সংবিধান সংস্কার, সেখানে জনসম্পৃক্ততা প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং জনপ্রতিনিধিরা জাতীয় সংসদে এই সংস্কারগুলো করবেন। 71 ও 24-কে একই পাল্লায় না মাপার আহ্বান জানান দলটির নেতারা। বাদ দিয়ে এখন যে বিষয়টি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। 4 মাস পর ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দেবেন তিনি। সঙ্গে থাকছেন 2 পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ 9 জন। ইতোমধ্যে ধোয়া মোছা শেষে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ফিরোজা। এদিকে 17 বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন তারেক পত্নী জুবাইদা রহমান। তিনি উঠবেন ধানমন্ডির পৈতৃক বাসায়। দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা ও পরিবারের সহচার্যে শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বেগম খালেদা জিয়ার। 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বেগম জিয়ার পরিবার ও বিএনপি। গুলশানের বাসা ফিরোজা করা হয়েছে ধোয়া মোছা। মশক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিংও সম্পন্ন। নতুন করে রং করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত নিশান পেট্রোল গাড়িটি। লাগানো হয়েছে বুলেট প্রুফ গ্লাস। গুলশান 2-এর এই বাসাতে থাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, কিন্তু গত 4 মাস যাবৎ তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। আগামী 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার সকাল 10:30টায় তিনি দেশে ফিরবেন এবং এই বাসায় অবস্থান করবেন। এই কারণে এই বাসার ধোয়া মোছা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বেগম জিয়ার বসবাসের জন্য। এদিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে ফিরছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা ফিরে ধানমন্ডির পৈতৃক বাসায় উঠবেন তিনি। জিয়া পরিবারের সদস্য হওয়ায় জুবাইদার নিরাপত্তায় পুলিশের মহাপরিদর্শকের কাছে আবেদন করেছে বিএনপি। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করেই মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। দলের মহাসচিব জানিয়েছেন, দেশে ফেরার পর রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে বেগম জিয়ার নিরাপত্তায় সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতারা। উন্নত চিকিৎসার জন্য গত 7 জানুয়ারি দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী। 8 জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছলে ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বেগম জিয়া। 17 দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছেলের বাসায় ওঠেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সেখানে থেকেই চিকিৎসা নেন বিএনপি চেয়ারপারসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচন ঘিরে দেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা করছে সরকার। ফেসবুক, ইউটিউবে ভুয়া তথ্য বা গুজব ছড়ানোর শঙ্কা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বের। অপপ্রচার রোধে এখন থেকেই সরকারি কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আগামী নির্বাচনকে কেন্দ্র করে ডিজিটাল প্ল্যাটফর্মে ভুয়া তথ্য কিংবা গুজব ছড়ানোর চেষ্টা আরও বাড়বে বলে মনে করছে সরকার। শুধু শহর নয়, গ্রাম থেকেও চলবে অপপ্রচার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আশঙ্কা করছেন, নির্বাচনকে ঘিরে হতে পারে বড় ধরনের সাইবার হামলা। আমার আশঙ্কা যে বাংলাদেশ তার ইতিহাসে সবচেয়ে বড় মিসইনফো, ডিসইনফো এবং সাইবার ক্রাইমের শিকার হবে নির্বাচনকে উপলক্ষ করে। তো সেই প্রেক্ষাপটে আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি যেরকম বিল্ড আপের দরকার আছে আমাদের ব্যক্তিগত যোগাযোগের সক্ষমতা। আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে জেলা তথ্য কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় যে কোনো অপতথ্যের প্রচার রোধে সরকারি কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। গ্রামাঞ্চলে অনেকেই এখনো আছেন যারা গত যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান এটা তারা মনে প্রাণে মেনে নেন নাই।
তো ওখান থেকে এমনভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে মনে হচ্ছে এই ইভেন্ট কোনোদিন ঘটে নাই, কিন্তু যেটা মিথ্যা তথ্য এবং অপতথ্য, এটাকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। এই সময় দেশের পাশাপাশি প্রতিবেশী ভারত থেকেও বাংলাদেশ নিয়ে অপপ্রচার চলছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা শুভ খান। সময় সংবাদ, ঢাকা। তদবির বাণিজ্যের অভিযোগে 2 উপদেষ্টা সাবেক এপিএসপিও এবং এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। একইভাবে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের অবৈধ সম্পদের খোঁজও নিচ্ছে সংস্থাটি। এদিন প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবের বিরুদ্ধে 100 কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। এছাড়াও এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ওঠে কমিশন বাণিজ্যের অভিযোগ। এবার অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান নামার কথা জানালো দুদক। 2 জন উপদেষ্টা যে এপিএস পিএস এবং আরও একজন সাবেক সমন্বয়কের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল এবং সেই গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জমি ক্রয়ের নামে প্রায় 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলম, তার ছেলে সাইফুল আলম এবং ভাই জসিমউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের সাবেক সদস্য রঞ্জিত কুমার তালুকদার ও তার স্ত্রীর বিরুদ্ধে 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। ভাইয়ের নিকট থেকে অধিক মূল্যে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে বাজার মূল্যের চেয়ে বেশি মূল্যে ফ্লোর ভাড়া নিয়ে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এদিকে সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের অবৈধ সম্পদের খোঁজও করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দগ্ধ 5 জনই মারা গেলেন। সবশেষ রোববার রাতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তানজিলা আক্তার নামে শিশুটি মারা যায়। চিকিৎসকেরা জানিয়েছেন তানজিলার শরীরের 90% দগ্ধ হয়েছিল। একই ঘটনায় গত মঙ্গলবার তানজিলার মা তাসলিমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত 27 এপ্রিল গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় তাসলিমা ও তার মেয়ে তানজিলা সহ মোট 5 জন। হাসপাতালে নিয়ে গেছে, আমি লগে করে আবার হাসপাতালে দৌড়েছি যদুপুরতে আবার হাসপাতাল, আবার এই যে ঢাকা মেডিকেল নিয়ে আনা হলো। প্রথমে যার আগুন ধরছিল সে প্রথম দিনে মারা গেছে, আর আমার যেটা সে মারা গেছে হলো 29 তারিখে, আর আজকে হলো আমার ভাস্তি মারা গেল। এখানে 3টা পরিবার, 3 পরিবারে 5 জন। সরকারি কোয়ার্টার নিয়ে অবাধে চলছে ভাড়া বাণিজ্য। নিজেদের নামে কোয়ার্টার বরাদ্দ নিয়ে উচ্চ মূল্যে বহিরাগতদের কাছে ভাড়া দিচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে তদারকি সংস্থা সরকারি আবাসন পরিদপ্তরের কাছে জানতে চাইলে মেলেনি সদুত্তর। এদিকে সরকারি নীতিমালা অনুযায়ী সাবলেট বা ভাড়া দেয়ায় সুযোগ নেই উল্লেখ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। প্রিন্স আরেফিন ও মোবারক হোসেন শুভর ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। চাহিদার চেয়ে অপ্রতুল আবাসন থাকায় সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য বেশ কয়েকটি বিলাসবহুল বহুতল কোয়ার্টার নির্মাণ করেছে সরকার। কিন্তু এই সকল কোয়ার্টারে কারা কিভাবে থাকেন সেটি জানতে মাঠে নামে সময় সংবাদ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন আজিমপুর জোন বি। মূল ফটকের সামনে যেতেই চোখে পড়ল অসংখ্য বাড়ি ভাড়ার নোটিশ। শুধু সরকারি চাকুরিদের থাকার কথা থাকলেও 1 রুম, সিঙ্গেল সিট, এমনকি ছোট পরিবার নিয়ে বহিরাগতদের থাকার সুযোগের বিজ্ঞাপনে ছেয়ে আছে এসব দেয়াল। নির্দেশনা মোতাবেক এবার গন্তব্য এই কোয়ার্টারেরই 13 নম্বর ভবন। সরকারি, কেউ পুলিশ, কেউ ডাক্তার, কেউ নার্স, কেউ স্কুলের মাস্টার।
বেল বাজতেই দরজা খুলে বেরিয়ে এলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত এক কর্মকর্তার আত্মীয়। জানালেন 3 বেডরুমের এই ফ্ল্যাটের এক রুম ভাড়া দিয়ে রেখেছেন গত 1 বছর ধরে, আরেকটি রুমের জন্য খুঁজছেন ভাড়াটিয়া। বাসা দেখে বের হতেই দেখা নিরাপত্তা কর্মীর সঙ্গে। এবারের অফার আরো লোভনীয়, সিঙ্গেল সিট নাকি রুম যেমনটি চাই তারই ব্যবস্থা করে দিতে পারবেন বলে নিশ্চয়তা দিলেন। সবগুলো ফ্লোরে ভাড়া পাওয়া যাবে। সঙ্গে সঙ্গেই পাঠালেন আরেকটি ফ্ল্যাট দেখতে, যেখানে রয়েছে সিঙ্গেল সিটে থাকারও সুযোগ। এইরকম আমার একজন লাগবে যে সে শুধু কাপড় চোপড় নিয়ে আসবে, বুঝছেন, বিছানা আমারই থাকবে। এবারের গন্তব্য পলাশীর সরকারি স্টাফ কোয়ার্টার। যার নামে বাসা বরাদ্দ সেই শিক্ষিকার দেয়া লোকেশনে গিয়ে দেখা গেল ফ্ল্যাটের 2 রুম ভাড়া দেয়া হবে। সরকারি আবাসন বিধিমালা অনুযায়ী কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ করা ফ্ল্যাটে কোনো ধরনের সাবলেট দেওয়ার বিধান না থাকলেও এই সকল কোয়ার্টারের 1 থেকে 2 রুম সাবলেট কিংবা মেস হিসেবে ভাড়া দিচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এ বিষয়ে সরকারি আবাসন পরিদপ্তর কি বলছে, চলুন সেটি জানার চেষ্টা করি আমরা। সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালককে না পেয়ে অতিরিক্ত পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান এ বিষয়ে কথা বলার এখতিয়ার নেই তার। পরামর্শ দেন পরিচালকের সঙ্গে যোগাযোগের। যে বিষয়ে জানতে চাচ্ছেন সেই বিষয়ে আমি খুব ভালো বলতে পারবো, বাট অফিসিয়াল একটা ডেকোরাম আছে। আমার অফিস প্রধান হচ্ছে যুগ্ম সচিব পরিচালক, উনি কথা বলবেন। কিন্তু ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কয়েক দফা যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। আবাসন পেয়েও বহিরাগতদের কাছে ভাড়া দেওয়ার এই অনিয়মকে এক প্রকার নিয়মে পরিণত করেছেন সরকারি চাকরিজীবীদের একটি অংশ, যাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদের। এইটা আসলে একটা ওপেন সিক্রেট ব্যাপার হয়ে গেছে। এই যে কর্মকর্তা কর্মচারীদের বাসায় অন্যরা ভাড়া থাকছে সবাই জানে। সরকারি কর্মকর্তাদের এই আবাসন বরাদ্দের নীতিমালা যদি না মানাতে পারে তাহলে এটা বড় একটা সংকট তৈরি করছে। সরকারি কোয়ার্টারে ভাড়া বাণিজ্য সম্পর্কে অবহিত থাকলেও নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট দফতরগুলো। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রায় ঢল নামে মানুষের। দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নদী বাঁচাও আন্দোলনের নেতারা। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার চাটুকারিতার কারণে পানির ন্যায্য হিস্সা আদায় হয়নি। হাজার হাজার মানুষের পদযাত্রা, কেউ হেঁটে আবার কেউ বা ট্রাকে করে হাজির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই গণসমাবেশ। রোববার বেলা 3টায় ব্যানার পোস্টার হাতে রংপুর নগরীর শাপলা চত্বরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমাবেশে যোগ দেন 5 জেলার মানুষ। আন্দোলনে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ একাত্মতা জানায় সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। এই তিস্তা পারের মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তাহলে এই 5 জেলার মানুষের ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে। আমাদের উত্তরাঞ্চলের বৈষম্যের শিকার আমরা, এই অঞ্চলের বৈষম্যের শিকার থেকে আমরা আমাদের মুক্তি পেতে চাই। আজকের পরেও যদি দাবি মানা না হয় তাহলে এরপরে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকব। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শেখ হাসিনার চাটুকারিতার কারণে তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে রংপুরের মানুষ। কিছুদিন আগে যে সরকার ছিল সে কখনোই এই দাবি দেওয়া কখনোই পূরণ করার মতো সক্ষমতা রাখলেও যেহেতু তার ক্ষমতায় থাকতে হবে সেহেতু সে সেগুলো পূরণ করার চেষ্টাও করত। গণপদযাত্রা গিয়ে শেষ হয় রংপুর জেলা স্কুল মাঠে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে প্রত্যাশা আন্দোলনকারীদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 5 মাস ধরে বেতন না পাওয়ায় মানবেতর জীবন। 11 দফা দাবিতে রাজপথে চা শ্রমিকরা। সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দ্রুত সংকট সমাধান করে কর্মপরিবেশ ফেরানোর দাবি। আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। 20 সপ্তাহ ধরে বেতন পান না চা শ্রমিকরা। মানবেতর দিন কাটছে তাদের। এবার বেতন ভাতা সহ 11 দফা দাবিতে রাজপথে নামলেন তারা।
রোববার দুপুর 12টার পর প্ল্যাকার্ড ও লাল নিশান উড়িয়ে মিছিল নিয়ে সিলেট বিমানবন্দর সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। তারা জানান, গত কয়েক মাস ধরেই বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছেন তারা। দ্রুত সংকট সমাধান করে বাগানগুলোতে কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান শ্রমিকরা। কর্ম করে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো বেতনাদি নাই। 4-5 মাস হয়ে যাচ্ছে, আমাদের পেটে খানি নাই, বাচ্চা কাচ্চার মুখে হাত দিতে পারছি না। খালি কই যে এই সপ্তাহ দিম না, 8 সপ্তাহ দিমু, 8 সপ্তাহ দিম না, এই সপ্তাহ দিমু। প্রতিশ্রুতি শুনতে শুনতে আর ভালো লাগে না। আমরা দেখেন যে চা বাগানের চা শ্রমিককে আমার মনে হয় যে মানুষ মূলেই গণ্য করছে না। আন্দোলনরত শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজট। 2 ঘন্টা পর সেনাবাহিনী তাদের দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে দেন। 10 জন প্রতিনিধি আমরা সিলেক্ট করে ইউএন অফিসে পাঠানো হয়েছে। উইদিন 24 আওয়ার্স ইনশাআল্লাহ একটা সলিউশন আমরা পেয়ে যাব। বছর খানেক ধরেই সিলেটের চা বাগানগুলোতে বেতন ভাতা নিয়ে চলছে শ্রমিক অসন্তোষ। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধের পর দেশের সুতাকলের চাহিদা বেড়েছে 10 থেকে 15%। তবে জ্বালানি সংকটে ভুগতে থাকা তৈরি পোশাক শিল্প মালিকদের অভিযোগ, সুযোগ বুঝে কেজিতে 45 সেন্ট পর্যন্ত দাম বাড়িয়ে দিয়েছেন কল মালিকরা। এ অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, পোশাক খাতকে যেন জিম্মি করতে না পারে সুতাকলগুলো, সেদিকে যেমন নজর দিতে হবে, তেমনি রফতানি বাজারে টিকে থাকতে নিশ্চিত করতে হবে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। MS আরেফিনের রিপোর্ট। দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পে যে পরিমাণ সুতার প্রয়োজন হয় বছরব্যাপী, তার সিংহভাগেরই যোগান দিতে সক্ষম দেশীয় বস্ত্রকল। প্রায় 450 কোটি কেজি উৎপাদন সক্ষমতা নিয়ে নিট পোশাক কারখানায় প্রায় শতভাগ, আর ওভেনের অর্ধেক চাহিদা মেটাতে পারে দেশের 527টি বস্ত্রকল। ভারত থেকে সহজে ও সুলভে সুতা আমদানি বাড়তে থাকায় চাপে পড়ে দেশের $22 বিলিয়ন এই শিল্প। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন BTM এর তথ্য, আমদানির কারণে গেল ফেব্রুয়ারি পর্যন্ত দেশীয় কারখানায় অবিকৃত থেকে যায় প্রায় 8,000 কোটি টাকা সুতা। তবে গেল 13 এপ্রিল স্থলপথে ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তের পর দেশের বাজারে 50 থেকে 60 কাউন্টের সুতার চাহিদা বেড়েছে 10 থেকে 15%। যদিও বিদ্যুৎ সংকটে কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়ছে না ক্রয়াদেশ। স্প্রিং থেকে ডেলিভারি হওয়া সুতা কিন্তু আসলে কাপড় তৈরি করতে পারতেছে না, বা ডাইং করে ফিনিশ প্রোডাক্ট করতে পারতেছে না। এজন্য ডিমান্ড থাকা শর্ত কারেন্টের স্বল্পতার জন্য আমরা মার্কেটে ফাইন্যান্সিয়াল মুভমেন্ট বা কনজামশন কম দেখতেছি। এদিকে নিট পোশাক রপ্তানিকারকদের অভিযোগ, চাহিদা বাড়ায় মান ভেদে প্রতি কেজি সুতার দাম 45 সেন্ট পর্যন্ত বাড়িয়েছেন সুতাকল মালিকরা, যা মানতে নারাজ BTM। আমরা যদি জাহাজেও সেই সুতাটা আনি, তাহলে $2.90 আমরা 30 সিঙ্গেল কম্প্যাক্ট সুতা পাচ্ছি, সেখানে বাংলাদেশে সেটা কম করে হলো 3.35 থেকে 3.50 চাচ্ছে। আমরা বসে সুতার দাম ফিক্স করতে পারি না, কারণ এইটা কোনো আইনের মধ্যেও পড়ে না, এটা বায়ারের ডিপেন্ড। কারণ একই বাজারে তার কোয়ালিটি ভেদে 10 সেন্ট ডিফারেন্স থাকতে পারে, তার পেমেন্ট ভেদে 10 সেন্ট ডিফারেন্স থাকতে পারে। এই অবস্থায় রপ্তানি আয় বাড়াতে সাশ্রয়ী মূল্যে সুতার উৎপাদনে সরকারকে এগিয়ে আসার পাশাপাশি কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যে সমস্ত জায়গায় আমাদের সক্ষমতা রয়েছে সেগুলো আমাদের উদ্যোক্তারা লোকাল মার্কেট থেকেই নেন, কিন্তু সমস্ত ধরনের সুতা আমরা অভ্যন্তরীণভাবে এখনো উৎপাদন করার সক্ষমতা তৈরি হয়নি, এবং সে কারণে আমাদের বাইরের দেশগুলো থেকে আমদানি করতে হয়। অভ্যন্তরীণ পর্যায়ে সুতা উৎপাদনের ক্ষেত্রে যে গ্যাস এবং বিদ্যুতের প্রাপ্যতা নিশ্চিত করা এবং সেক্ষেত্রে মূল্য ঊর্ধ্বমুখী না হওয়া, সেই জায়গাটির ক্ষেত্রে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। শুল্ক যুদ্ধের অস্থির বিশ্ববাজারে দেশের এক শিল্প যেন আরেক শিল্পের উপর চাপ না বাড়ায়, সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদও তাদের। স্থলপথে সুতা আমদানি বন্ধের পর স্থানীয় বাজার সম্প্রসারণের যে সুযোগ তৈরি হয়েছে, তা এগিয়ে নিতে পোশাক খাত সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। স্টারলিংক চালু হলে ইন্টারনেটের আওতায় থাকবে সমুদ্র, জানা যাবে বৈরী আবহাওয়ার আগাম তথ্য। জেলেদের জীবনের ঝুঁকি কমার পাশাপাশি পরিবর্তন আসবে। দক্ষিণাঞ্চলের উপকূল জুড়ে ছড়িয়ে থাকা স্লুইস গেটগুলো নির্মাণের পর কেটে গেছে কয়েক দশক। 2686টি স্লুইস গেটের প্রায় অর্ধেকই এখন অচল। জরাজীর্ণ জলকপাট দিয়ে প্রতি বছর অনায়াসেই ঢুকছে লবণাক্ত পানি। বিলীন হচ্ছে ফসলি জমি, মাছের ঘের, এমনকি বসত ভিটাও। পানি উন্নয়ন বোর্ডের দাবি, প্রকল্প জমা দেয়া আছে, পাশ হলে সংস্কার ও নতুন করে নির্মাণ কাজ শুরু হবে। বিস্তারিত অপূর্ব রিপোর্টে।
60-এর দশকে পটুয়াখালীতে গড়ে তোলা হয় প্রায় 1280 কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ, যার সঙ্গে যুক্ত করা হয় ছোট বড় 672টি স্লুইস গেট। প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ততার বিরুদ্ধে প্রতিরোধ গড়াই ছিল যার মূল উদ্দেশ্য, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এসব গেটের বেশিরভাগই হয়ে পড়েছে অকার্যকর। কিছু আছে কোনোভাবে টিকে থাকলেও স্পষ্ট মরিচার দাগ আর গভীর ক্ষতচিহ্ন। প্রতি বছর বর্ষার জলাবদ্ধতায় ডুবে যায় শস্য ক্ষেত, নোনা পানির ছোবলে চাষের অনুপযোগী হয়ে পড়ে হাজার হাজার হেক্টর জমি। তরমুজ দেই, ডুলার ফসল দেই, বাদাম, অনেক কিছু। এই লবণ পানি উঠলে আমাকে অনেক ক্ষয়ক্ষতি হয়। সরকার যদি কাজটা আমাদের করিয়ে দেয় তাহলে আমাদের অনেক উপকার আসবে। বরগুনার বগিবাজারে নির্মাণ করা স্লুইস গেট সংস্কার না করায় এখন বেহাল দশা। একই অবস্থা জেলার 750 স্লুইস গেটের। প্রতি বছর অকেজো স্লুইস গেটের কারণে নষ্ট হচ্ছে ফসল। তাই স্লুইস গেটগুলো সংস্কার ও পুনর্নির্মাণের দাবি কৃষকদের। স্লুইস গেটের সমস্যা থাকায় আমাদের যখন বন্যা বা অতিবৃষ্টি হয় তখন আমাদের মাঠের পানি সরে যেতে সমস্যা হয়। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ঘুরে দেখা যায় স্লুইস গেটগুলোর একই চিত্র। দ্রুত জলকপাটগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। পানি উঠে যায়, কিন্তু সময় আমাকে পানি দরকার নাই। সংস্কার ও নতুন করে স্লুইস গেট নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি অনুমোদন লাভ করলে আমাদের এই ইরিগেশন প্রজেক্টের আওতায় যতগুলি জলকপাট আছে সেগুলি আমরা পুনর্বাসন করতে পারবো। বরিশাল বিভাগের 6 জেলায় মোট 2686টি স্লুইস গেট রয়েছে। এর মধ্যে সচল আছে 1746টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নকশা মেনে তৈরি হয়নি ভবন, আবাসিকের অনুমতি নিয়ে বাণিজ্যিক ব্যবহার, সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে বহুতল ভবন। পুরান ঢাকার তাঁতীবাজার ও নারায়ণগঞ্জে এসব অনিয়ম পেয়েছে রাজুক। পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয়া এবং জেল জরিমানা করা হয়েছে। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে রোববার পুরান ঢাকার তাঁতীবাজারে অভিযান চালায় রাজুক। অভিযানে নকশা বহির্ভূত ভবন, আবাসিকের অনুমতি নিয়ে বাণিজ্যিক ব্যবহার এবং সড়কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের সত্যতা মেলে। এ সময় অভিযুক্ত ভবন মালিক ও ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে 3টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। বসাক লেনে অসৎ উপায়ে ভবন নির্মাণের দায়ে এক ডেভেলপার প্রতিনিধিকে 3 লাখ টাকা জরিমানা ও অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ থাকার কারণে স্পেশালি কারখানা তারা এখানে ইউজ করছে, যার জন্য মূলত আমরা এখানে অভিযানটি পরিচালনা করেছি এবং আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করেছি। একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় 5টি নির্মাণাধীন ভবনে অভিযান চালায় রাজুকের আরেকটি দল। ভেঙে ফেলা হয় নকশা বহির্ভূত অংশ। এ সময় একটি 5তলা ভবনের মালিককে 60,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। যেটুকু আমাদের কাছে আমরা পেয়েছি নকশা দেখে ততটুকু আমরা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছি। পাশাপাশি হচ্ছে যে তাদের যে নির্মাণ মিটারটা ছিল ওই মিটারটা আমরা জব্দ করেছি। অভিযান চলাকালে অন্য 4 ভবনের মালিককে না পাওয়ায় ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করে রাজুক। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের ভেতরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুপুরে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশন। এ সময় চটপটি, ফুচকা, ফাস্টফুডের দোকান সহ 7টি অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। নগর জুড়ে অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ অভিযান চলবে বলে জানান কর্তৃপক্ষ। ঈদুল আজহা ঘিরে অবৈধ পথে গবাদি পশু আনা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা। বলেন, কোরবানি উপলক্ষে চাহিদার তুলনায় দেশে অতিরিক্ত গবাদি পশু থাকায় এবছর আমদানি করা হবে না। কোরবানির জন্য এবার 1,47,47,337টি গবাদি পশু প্রস্তুত রয়েছে। এবছর উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। মোবাইল নেটওয়ার্কিং বা ইন্টারনেট পরিষেবা না থাকায় গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সহযোগিতা পান না জেলেরা। এতে বৈরী আবহাওয়ার আগাম তথ্য, জলদস্যুদের আক্রমণ ও ট্রলার বিকল হলে মৃত্যুর প্রহর গুনতে হয় তাদের। প্রযুক্তিবিদরা বলছেন,
দেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু হলে পুরো সমুদ্র থাকবে ইন্টারনেটের আওতায়। এতে জেলেদের জীবনের ঝুঁকি যেমন কমবে, ঠিক তেমনি পরিবর্তন আসবে মৎস্য আহরণে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। কোটি টাকা মূল্যের একটি ট্রলার নিয়ে উপকূল থেকে 200 কিলোমিটারেরও বেশি দূরে গিয়ে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করেন জেলেরা। তাদের এমন দুঃসাহসিক কাজ দেশের মানুষের মাছের চাহিদা পূরণের পাশাপাশি গতিশীল করে অর্থনীতির চাকাও। কিন্তু উপকূল থেকে মাত্র 20 কিলোমিটার দূরে গেলেই অকার্যকর হয়ে পড়ে মোবাইল নেটওয়ার্ক। এতে গভীর সমুদ্রে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন জেলেরা। ঘূর্ণিঝড়ের আগাম তথ্য, জলদস্যুদের আক্রমণ কিংবা ট্রলার বিকল হলে তীরে কোনো প্রকার যোগাযোগ করতে পারেন না। এতে এক প্রকার মৃত্যুর সঙ্গেই লড়াই করতে হয় মৎস্য আহরণকারীদের। এমন অবস্থায় প্রতি বছর অনেক জেলে প্রাণও হারান। সম্প্রতি দেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালুর উদ্যোগ গ্রহণ করায় আশায় বুক বেঁধেছেন উপকূলীয় লাখো জেলে। ঢাকাইতে দেখা যাইতেছে ধরে বা কোস্টগার্ডের লাগে যোগাযোগ করবো এরকম কোনো ব্যবস্থা নাই। নেটওয়ার্ক যোগাযোগ থাকলে তো মনে করেন একটা ঘূর্ণিঝড় হইলে ওইটা আমরা শুনতে পারি। নেটওয়ার্কটা যাতে সাগরে বিস্তৃত হয় এই ব্যাপারে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। প্রযুক্তিবিদরা বলছেন দেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু হলে পুরো সমুদ্র থাকবে নেটওয়ার্কের আওতায়। প্রতিটি ট্রলারে নির্দিষ্ট কিছু ডিভাইস স্থাপন করলে উপকূলের ন্যায় গভীর সমুদ্রে অবস্থানরত অবস্থায়ও সর্বত্র যোগাযোগ করতে পারবেন জেলেরা। এতে তাদের জীবনের ঝুঁকি যেমন কমবে, ঠিক তেমনিভাবে আমূল পরিবর্তন আসবে মৎস্য আহরণে। স্টারলিংকের এই প্রযুক্তিটি যাতে মৎস্য খাতে সরকার প্রয়োজন ভর্তুকি দিয়ে হলেও এটি ব্যবহার করবে, যাতে উপকূলের অঞ্চলের যে অর্থনীতি সমৃদ্ধ হবে। গত 13 ফেব্রুয়ারি স্টারলিংকের মালিক ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে দেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু প্রসঙ্গে আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর গত 9 এপ্রিল পরীক্ষামূলকভাবে দেশে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু হয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। জরাজীর্ণ অবস্থায় 20 বছর আগে নির্মাণ করা পিরোজপুরের আবাসন প্রকল্প বেশিরভাগ ঘরই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা এলেই তলিয়ে যায় পানিতে। সীমাহীন দুর্ভোগে প্রায় 200 পরিবার। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘরগুলোর সংস্কারের আশ্বাস জেলা প্রশাসকের। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট। নতুন উপজেলা হিসেবে পিরোজপুরের জিয়ানগরের নাম ঘোষণা হওয়ার পর নেওয়া হয় প্রায় 500 কোটি টাকার উন্নয়ন প্রকল্প। তারই ধারাবাহিকতায় সাইদখালীর চরে গড়ে ওঠে একটি আবাসন প্রকল্প। সরকারিভাবে নির্মিত হয় 180টি বসতঘর। কিন্তু 20 বছরেও হয়নি কোনো সংস্কার। আবাসনের 180টি ঘরের বেশিরভাগই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ ঘরে নেই পিলার ও টিনের চাল। বর্ষা মৌসুমের আগেই ঘরগুলো মেরামত করে দুর্ভোগ কমানোর দাবি বাসিন্দাদের। চাল নাই, বেড়া নাই, আবার পিলার নাই, পিলার ভাঙ্গি গেছে। উপরে টিন নেই, পানি পড়ে বর্ষার দিন আইলে, নিচে পানিতে কাদা চেকচাক হয়ে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে থাকা জানে, বেড়া নাই। আমাকে এই আশ্রয় যদি মেরামত না করা হয়, আমাকে এখানে থাকার কোনো কায়দা নাই এবং কোনো পরিবেশই নাই। তবে জেলা প্রশাসক বলছেন আবাসন প্রকল্পের অধীনে জরাজীর্ণ ঘরগুলো আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সংস্কার করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তীতে একক ঘরে রূপান্তরিত করা হয় এবং এই কার্যক্রমের জন্য আমরা অলরেডি পরবর্তী যে প্রকল্প আছে আশ্রয়ণ প্রকল্পে আমরা পত্র প্রেরণ করেছি। আর প্রত্যাশা করছি শীঘ্রই এগুলা নির্মাণ কাজ বাস্তবায়ন হবে। 2006 সালে নির্মাণের পর থেকে এই আবাসনের 180টি ঘরে কোনো মেরামত হয়নি। সময় সংবাদ, পিরোজপুর। 2 দফায় মেয়াদ বাড়ানোর পরও শেষ হয়নি পটুয়াখালীর গলাচিপায় গজালিয়া খালের ওপর নির্মাণাধীন সেতুর কাজ। পুরনো ভাঙা সেতুর ওপর কাঠ ফেলে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে ডাকুয়া ও গজালিয়া ইউনিয়নের বাসিন্দারা। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তবে অচিরেই কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। নতুন সেতুর কাজ থমকে আছে, তাই বাধ্য হয়ে কাঠের পাটাতন লাগিয়ে পুরাতন সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল। পটুয়াখালীর গলাচিপার গজালিয়া খালের ওপর নির্মিত সেতুটি 2015 সালের জুলাই মাসে ইট বোঝাই একটি ট্রলি যাওয়ার সময় মাছ বরাবর ভেঙে খালে পড়ে যায়। এতে ডাকুয়া ও গজালিয়া ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খেয়া নৌকায় শিক্ষার্থীদের পারাপার ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয়রা সেতুর ভেঙে যাওয়া অংশে কাঠের পাটাতন দিয়ে চলাচল করতে থাকেন। জনসাধারণের সুবিধার্থে অপর একটু সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি।
সেতু নির্মাণের কাজ পায় বরিশালের বাকেরগঞ্জের মেসার্স হাজি এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। 72 মিটার লম্বা 3 মিটার প্রস্থের সেতু নির্মাণ ব্যয় চুক্তি মূল্য ছিল 5,91,24,000 টাকা। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের 24 জানুয়ারি। দুইবার সময় বাড়িয়ে 2024 সালের 30 জুন পর্যন্ত নির্ধারণ করা হলেও মাত্র 30% কাজ শেষ হয়। নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে 2 ইউনিয়নের বাসিন্দারা। এই ব্রিজের কারণে অনেক লোকজন যাতায়াতে অনেক কষ্ট করে, গাড়ি নিয়ে আসতে পারতেছে না। স্কুলের পোলাপান যাইতে পারে না, আমরা যাইতে না, একটা বুড়া লইয়া যদি অসুখিয়া যাইতে পারে না, রোগী লইয়া গলাচিপা শহর ওরতারি নিয়ে। আমাদের এই কাজটা যদি দ্রুত গতিতে চলে তাহলে আমাদের 2 ইউনিয়নের জন্য উপকার হয়। ব্রিজের ডিজাইন সংক্রান্ত জটিলতার কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে, যা ঠিক করে অচিরেই কাজ শুরু করা হবে বলে জানালেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। ভেরিয়েশন কন্ট্রাক্টের জন্য সদর দপ্তরে প্রেরণ করা হয়। সদর দপ্তর থেকে গত সপ্তাহে এটা ভিজিট করছে, এটা ভেরিয়েশনটা অনুমোদন হয়ে গেলে পুনরায় ঠিকাদার কাজ করবে। প্রতিদিন এই অস্থায়ী ভাঙা সেতু দিয়ে 2 ইউনিয়নের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। সময় সংবাদ, পটুয়াখালী। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ। আহরণ করা হচ্ছে চিংড়ির রেণু। এতে মারা যাচ্ছে শত প্রজাতির মাছের পোনা সহ জলজ প্রাণী। এসব রেণু রাতের আধারে নেওয়া হচ্ছে খুলনা ও সাতক্ষীরায়। বিষয়টি ওপেন সিক্রেট হলেও ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্টরা। তবে মৎস্য বিভাগ জানায়, রেণু আহরণ বন্ধে অভিযান চালালেও শতভাগ সফল নন তারা। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। এ যেন চিংড়ির রেণু আহরণের মহোৎসব। প্রকাশ্য দিবালোকে বরগুনার পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীতে এমন কর্মযোগ্য হাজার হাজার স্থানীয় অধিবাসীদের। নিষিদ্ধ জাল দিয়ে রেণু ধরায় মারা যাচ্ছে শত প্রজাতির মাছের পোনা ও জলজ প্রাণী। রাতের আধারে এসব পোনা বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে খুলনা ও সাতক্ষীরায়। সচেতন নাগরিকরা জানান, অবৈধভাবে রেণু আহরণ বন্ধ করা না হলে নদীর জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি কমবে মাছের উৎপাদন। এখন ওই পোনা ছাড়া আর কোনো মাছ তো নাই, অবরোধ দিয়ে দিচ্ছে না আবার। ওই পোনা দরিয়ে জীবিকা চলে আর কি। মৎস্য কোনো সম্পদের কোনো ক্ষতি নেই। আমরা এই নদীতে উঠেছি বা নদীতেই পানি ফেলাই দিই মাছগুলো। কে আয় করে 200-300 টাকা, কিন্তু ক্ষতি হয় 1000 টাকার উপরে। যেহেতু এটা দেশীয় সম্পদ, মানুষের সকলের সম্পদ, নষ্ট হয়, তাদেরকে কিছু সহযোগিতা করা, বিষয় এদেরকে নিষেধ করা। মৎস্য বিভাগ জানায়, নদী থেকে নিষিদ্ধ রেণু পোনা আহরণ করায় ভীষণ হুমকিতে মৎস্য সম্পদ। রেণু আহরণ বন্ধে নিয়মিত অভিযান চললেও শতভাগ সফল নন তারা। এই কাজের সাথে জড়িত যারা বেশিরভাগই আন্ডার এজড, বাচ্চা এবং মহিলা, আমরা প্রতিদিন অভিযানে বের হই এবং তাদের কাছ থেকে শিশুগুলো নদীতে ছেড়েও দিই। তারপর আমরা 100% আসলে কভারেজ করতে পারিনি। স্থানীয় পাইকারের কাছে একটি রেণু 1 টাকা দরে বিক্রি করেন আহরণকারীরা, পরে তা বিভিন্ন মূল্যে বিক্রি করেন পাইকাররা। সাইফুল মিরাজ। কাশ্মীর সীমান্তে ব্ল্যাক আউট মহড়া চালিয়ে যাচ্ছে ভারত। পাকিস্তানে চেনাব নদীর পানির প্রবাহ থামিয়ে দিচ্ছে নয়াদিল্লি। জানা গেছে, এমন পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হচ্ছে ইসলামাবাদ। নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিয়ারকে। এদিকে যুদ্ধকালীন পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তান গমের আটা মজুত করছে বলেও খবর পাওয়া গেছে। উত্তেজনা বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। দেশ দুইটির পাল্টাপাল্টি নানা পদক্ষেপে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। রোববার রাতে পাঞ্জাবের ফিরোজপুর সেনানিবাসে আধা ঘন্টার জন্য ব্ল্যাকআউট মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এ সময় বাসিন্দাদের সতর্ক করে আলো নিভিয়ে রাখতে বলা হয় পুরো এলাকায়। যুদ্ধকালীন সময়ে ব্ল্যাকআউট পদ্ধতি বাস্তবায়নে প্রস্তুতি ও কার্যকারিতা নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এদিকে বাগলিহার বাঁধের মাধ্যমে পাকিস্তানে চেনাব নদীর পানি প্রবাহ কমিয়ে দিয়েছে ভারত। জানা গেছে, একইভাবে কিষানগঙ্গা বাঁধের মাধ্যমে ঝিলম নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে নয়াদিল্লি।
ভারতের সাম্প্রতিক এসব কর্মকাণ্ডকে আগ্রাসী আখ্যা দিয়ে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলতে যাচ্ছে পাকিস্তান। জরুরি বৈঠক আয়োজনের নির্দেশ পেয়েছেন জাতিসংঘে নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের সামরিক উস্কানি, হামলার পর বক্তব্য ও সিন্ধু চুক্তি লঙ্ঘন সবই নিরাপত্তা পরিষদের আলোচনায় তোলা হবে। অন্যদিকে কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় গমের আটা মজুতের নির্দেশ দিয়েছে পাকিস্তান। বোমাবর্ষণ হলেও খাদ্য সংকট যেন না হয়, এজন্যই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। গেল 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন। এ ঘটনায় ভারত দোষ দেয় পাকিস্তানকে, তবে অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি তোলে ইসলামাবাদ। কাকুলি আখতার, সময় সংবাদ। এদিকে ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় খাদ্য মজুত করছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ প্রশাসন। স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শহরের বিভিন্ন এলাকায় বাড়তি গুদাম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ রেখার 13টি এলাকায় খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য 100 কোটি রুপির জরুরি তহবিল গঠনের কথা জানিয়েছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে বাড়ছে যুদ্ধের দামামা। পাল্টা হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে জরুরি খাদ্য মজুত শুরু করেছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় 2 মাসের জন্য খাদ্য মজুদের নির্দেশ দেন আজাদ কাশ্মীরের মুখ্যমন্ত্রী। এরপর থেকেই তোড়জোড় শুরু হয় শহরের আটার কল ও খাদ্যের গুদামগুলোতে। সীমান্তবর্তী অঞ্চলে খাদ্যের পর্যাপ্ত মজুদ থাকলেও সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী এসব এলাকায় বাড়তি গুদাম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তৈরি হচ্ছে বাফার স্টোরেজ। সরকারি নির্দেশ অনুযায়ী এই আটা নিয়ন্ত্রণ রেখার সমস্ত ডিপোতে পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত আমরা 1 মাসের জন্য আটা মজুত করার কাজ সম্পন্ন করেছি। আরেক মাসের জন্য একই কাজ করব, যা শেষ করতে আমাদের আরও 3-4 দিন লাগবে। তবে প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ খাবার মজুদের চেয়ে সম্ভাব্য যুদ্ধের সময় জীবন বাঁচানোকে গুরুত্ব দিচ্ছেন। আবার অনেকে বলছেন নিয়মিত রেশনের অংশ হিসেবেই খাদ্য মজুদ ও সরবরাহ করছে স্থানীয় প্রশাসন। আমরা কেন খাবার মজুত করব? জীবনেরই তো কোনো নিশ্চয়তা নেই কার জন্য খাবার আর সবকিছু মজুত করব। আমি আজ বেঁচে আছি, কাল নাও থাকতে পারি। না, এটা নিয়মিত রেশন, যুদ্ধের ভয়ে নয়। কোনো যুদ্ধ নেই। এই রেশন যুদ্ধের কারণে নয়, এটা নিয়মিত মাসিক রেশন। এটা সবার ঘরের জন্য। এখানে যুদ্ধের কোনো বিষয় নেই। যুদ্ধের আশঙ্কা থেকে খাদ্য মজুত করা হচ্ছে কিনা বিষয়টি নিশ্চিত করেনি স্থানীয় প্রশাসন। তবে নিয়ন্ত্রণ রেখার 13টি এলাকায় খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য 100 কোটি রুপি জরুরি তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। পরের সময় আরও থাকছে। টি-20 দলের নতুন অধিনায়ক লিটন দাস দায়িত্ব পেলেন 2026 বিশ্বকাপ পর্যন্ত। পাকিস্তান ও আমিরাত সফরের জন্য 16 সদস্যের দল ঘোষণা। সহ অধিনায়ক শেখ মাহেদি মোকাবিলায় অর্থনীতির দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় রদবদলের ঘোষণা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শপথ নেয়ার পর তার প্রথম সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের চাপ ঠেকাতে এই সাহসী পদক্ষেপ নিচ্ছেন তিনি। ঘোষণা দেন, কানাডা এবার নিজের অর্থনৈতিক ভাগ্য নিজেই করবে। শক্ত অবস্থানেই কানাডার নতুন কূটনীতি হবে বলেন কার্নি। নির্বাচনে জয় নিশ্চিতের 5 দিনের মাথায় অর্থনৈতিক রূপান্তরের রূপরেখা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বলেন, রাজনীতি করছেন বড় কিছু ঘটানোর জন্য, বড় কিছু হতে নয়। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে স্পষ্ট প্রতিরোধ করার ডাক দেন তিনি। শপথ নেয়ার পর স্থানীয় সময় শুক্রবার প্রথম সংবাদ সম্মেলনে এসব পদক্ষেপ নেয়ার কথা জানান কার্নি। পাশাপাশি ট্রাম্পের চাপ সামলাতে অর্থনীতি ঢেলে সাজানোর ঘোষণাও দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সম্পর্ক এখন অচলাবস্থায় মন্তব্য করে কার্নি জানান, আগামী মঙ্গলবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। তবে একটি বৈঠকে চূড়ান্ত অবস্থানই কানাডার নতুন কূটনীতি হবে বলে জানান কার্নি।
এছাড়া স্বনির্ভর দেশ গড়ার লক্ষ্য সম্পর্কে অবগত করেন কানাডার নতুন এই প্রধানমন্ত্রী। ঘোষণা দেন দীর্ঘদিনের অর্থনৈতিক নির্ভরতা ভাঙার। বলেন পুরনো যুগ শেষ, এবার আত্মনির্ভরতার সময়। হুঁশিয়ারি দেন ট্রাম্প সিদ্ধান্ত পরিবর্তন না করলে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক বহালের। পাশাপাশি জুলাইয়ের মধ্যে দেশের প্রদেশগুলোর মধ্যকার বাণিজ্য বাধাও তুলে নেয়ার কথাও জানান। 26শে মে পার্লামেন্ট পুনরায় বসবে, আর তার আগেই মন্ত্রিসভা ঘোষণা হবে বলে জানান নবনির্বাচিত প্রধানমন্ত্রী। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্ক নীতি এবার বিপাকে ফেলেছে জুতা শিল্পকে। সম্ভাবনাময় এই খাতকে বাঁচাতে তাই ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে নাইকি, অ্যাডিডাস সহ ৭৬টি বড় জুতার ব্র্যান্ড। তাদের দাবি এই শুল্কের বোঝা শুধু ব্যবসায়ী নয়, চরম ভোগান্তি তৈরি করবে ভোক্তার জন্য। যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক অর্থনীতির একচ্ছত্র অধিপতি বানাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশোধমূলক শুল্ক নীতি আরোপ করেছেন তা সাক্ষীর করাত হয়ে মার্কিন ব্যবসাগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। এ অবস্থায় বেশ কিছু খাতে ব্যবসায়ীদের মাথায় হাত পড়তে চলেছে, জুতা শিল্পও তাদের মধ্যে একটি। এ অবস্থায় ব্যবসায় ভরাডুবি থেকে বাঁচতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চেয়ে চিঠি দিয়েছেন বড় বড় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। এদের মধ্যে রয়েছে নাইকি, বড় জুতার ব্র্যান্ড। ট্রাম্পকে লেখা চিঠিতে ফুটওয়্যার ডিস্ট্রিবিউটর্স অ্যান্ড রিটেইলার্স অফ আমেরিকা FDRA জানায় বর্তমান পরিস্থিতিতে তাদের ব্যবসা অস্তিত্ব সংকটে পড়েছে। ৭৬টি জুতা কোম্পানি স্বাক্ষরিত চিঠিতে আরও লেখা ছিল নতুন শুল্ক চালু হওয়ায় খরচ বেড়ে যাচ্ছে ১৫০ থেকে ২২০% পর্যন্ত, যা অভূতপূর্ব। তাদের দাবি শুল্ক বেড়ে যাওয়ায় ব্যবসার খরচও বেড়ে গেছে ব্যাপকভাবে। বাতিল হচ্ছে একের পর এক অর্ডার। এতে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পথে এসে দাঁড়িয়েছে, যা হাজার হাজার কর্মীর জীবিকাকে ঝুঁকির মুখে ফেলছে। FDRA বলছে সময়ের স্বল্পতার কারণে তাদের ব্যবসায়িক মডেল বদলানোর জন্য যথেষ্ট সময় পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় জুতা উৎপাদনকারীরা যুক্তরাষ্ট্রে ব্যবসা সম্প্রসারণে আগ্রহ দেখাবে না বলেও জানান তারা। উল্টো বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতি অনেকাংশেই বাণিজ্য যুদ্ধকে উস্কে দিচ্ছে। পাশাপাশি এই শুল্ক নীতি অনেকাংশেই আত্মঘাতী প্রমাণিত হবে বলেও ধারণা তাদের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থে পরিচালিত সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রচার বন্ধের নির্দেশনার বিরুদ্ধে আদালতের রায়ে কর্মীরা কাজে ফেরার প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে আপিল বিভাগের এক আদেশে আবারও থেমে গেছে সেই প্রক্রিয়া। ট্রাম্প প্রশাসন এই সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমকে নিষ্ক্রিয় করে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভয়েস অফ আমেরিকার কার্যক্রম প্রায় 2 মাস বন্ধ থাকার পর সম্প্রতি মার্কিন বিচার বিভাগ এক স্মারকে জানান সংস্থার ১৪০০ কর্মী ও ঠিকাদার পুনরায় তাদের ইমেইল ও ডিজিটাল সিস্টেমে প্রবেশাধিকার পাচ্ছেন। পরের সপ্তাহ থেকেই তারা অফিসে ফিরতে পারবেন এবং পুনরায় অনুষ্ঠান সম্প্রচার শুরু হবে। এই ঘোষণার পর শুক্রবার রাতে কর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দেন সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক কারি লেক, যিনি নিজেই মার্চ মাসে অনেক কর্মীকে সরিয়ে দিয়েছিলেন। তিনি জানান কর্মীদের সঙ্গে আবার কাজ করতে মুখিয়ে আছেন। কিন্তু শনিবারই সেই প্রত্যাবর্তনের পরিকল্পনায় পানি ঢেলে দেয় ওয়াশিংটন ডিসির আপিল আদালত। তারা নিম্ন আদালতের আদেশ স্থগিত করে জানান পুরো বিষয়টি এখনও বিচারাধীন। এর আগে ২২ এপ্রিল ফেডারেল বিচারক রয়েস ল্যাম্বারথ রায়ে বলেছিলেন ট্রাম্প প্রশাসন সম্ভবত একাধিক ফেডারেল আইন লঙ্ঘন করেছে। তিনি ভয়েস অফ আমেরিকার কর্মীদের কাজে ফেরানোর নির্দেশ দেন, যদিও এটি ছিল প্রাথমিক নিষেধাজ্ঞা এবং প্রশাসন সঙ্গে সঙ্গে আপিল করে। ভয়েস অফ আমেরিকার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় রেডিও ফ্রি ইউরোপ, রেডিও লিবার্টি, রেডিও ফ্রি এশিয়াও। কিছুদিন সীমিত আকারে তারা সম্প্রচার চালালেও অর্থায়ন বন্ধ হয়, কর্মী ছাঁটাই এবং কন্টেন্ট কমিয়ে আনা হয়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। নতুন টি-20 অধিনায়ক লিটন কুমার দাস দীর্ঘমেয়াদী পরিকল্পনায় 2026 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে এলকেডিকে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি কারণে বিশ্রামে তাসকিন, বাদ পড়েছেন আফিফ, নাসুম আর রিপন মণ্ডল। এই 2 সিরিজের সহ অধিনায়ক শেখ মেহেদী। আসন্ন 2 সিরিজে না থাকলেও মেহেদী হাসান মিরাজ নির্বাচকদের রাডারে আছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
টি-20 বিশ্বকাপে ব্যর্থ হয়ে দায়িত্ব ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। স্থায়ী সমাধানের পথ না পেয়ে বিসিবি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পার করেছে লিটনের কাঁধে দায়িত্ব দিয়ে। সামনে টি-20 ফরম্যাটে বাংলাদেশের ব্যস্ত সূচি। আগামী বছরের শুরুতেই শর্টার ফরম্যাটের মেগা আসর, সেটা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিসিবির। এলকেডি ছাড়াও নতুন অধিনায়ক হিসেবে তাসকিনও ছিলেন আলোচনায়। তবে লিটনই আস্থা বোর্ডের ব্যাখ্যা দিলেন তার পারফরমেন্সের ঘাটতি নিয়ে। লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। আমরা জানি যে তার পারফরমেন্সটা খুব জরুরি, ব্যাটিংয়ে বিশেষ করে। সেটা যদি আমরা একটু গুছিয়ে নিতে পারি তাহলে মনে হয় আমাদের এই দলটা ওখানে ও খুব ভালো একটা রোল প্লে করতে পারবে। এদিন আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই মেহেদী মিরাজ, যুক্ত হয়েছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম, ইনজুরিতে নেই তাসকিন আহমেদ। তবে ঘরোয়া লিগে ধারাবাহিক রান করেও সুযোগ হয়নি নাইম শেখের। অভিজ্ঞ মিরাজকেও বা কেন রাখেননি নির্বাচকরা? নিউজিল্যান্ডের এই দলটা কিন্তু নেহাত কম শক্তিশালী দল না। এখানে যদি তাকে একটা বড় অপরচুনিটি আমরা হোয়াইট বলে দেই, তার মেধার পূর্ণ বিকাশ ঘটাতে পারেন। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়। কখনো ঘরোয়া লিগে ক্যাপ্টেন্সি না করেও আরব আমিরাত সিরিজে সহ অধিনায়ক শেখ মেহেদী। দীর্ঘদিন অফ ফর্মে থাকা শান্তকে দলে রাখা নিয়েও উঠেছে প্রশ্ন। শেখ মেহেদী কিন্তু টি-20 ফরম্যাটে কিন্তু কাইন্ড অফ অ্যান অটোমেটিক চয়েস। ওর যে অভিজ্ঞতা আছে, ওর যে ট্যাকটিক্যাল নলেজ আছে, সেটা আমরা প্রায়শই দেখতে পাই। আমাদের ইচ্ছা আছে যে এভাবে আমরা হয়তো বিভিন্ন জনকে দেখার চেষ্টা করব। আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে, ইউ নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। শান্ত বলতে 50 হয়নি, 40-এর আশেপাশে তার ম্যাচ। তো কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম। ঘরোয়া লিগের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এ দলে থাকতে পারতেন সোহান মোসাদ্দেক, অঙ্কনরাও। তবে তাদের টি-20 জন্য উপযুক্ত মনে করেননি নির্বাচক প্যানেল। এর আগেও জাতীয় দলের দায়িত্ব সামলেছিলেন লিটন দাস। তার অধীনে সবশেষ সাদা বলের সিরিজে সাফল্য পেয়েছে বাংলাদেশ। যদিও তখন ছিলেন অন্তর্বর্তী, এখন পেলেন স্থায়ী দায়িত্ব। এখন দেখার অপেক্ষায় ক্যাপ্টেন লিটন নিজেকে যোগ্য প্রমাণ করতে পারেন কিনা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন কুমার দাস। অধিনায়ক হিসেবে 4 ম্যাচে 3টিতে বাংলাদেশকে জয় এনে দিলেও ব্যাট হাতে একেবারেই ফ্লপ এলকেডি। সাম্প্রতিক ছন্দ আর অধিনায়ক হিসেবে লিটনের পরিসংখ্যান হতাশ করবে যে কাউকে। এখন পর্যন্ত 4 ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করে মোট 17 রান বাজে সময় পার করে এবার লম্বা সময়ের এই অধিনায়কত্ব রাঙাতে পারবেন তো লিটন? টি-20 থেকে শান্তর অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই আলোচনায় কে হবেন সংক্ষিপ্ত সংস্করণে টাইগারদের ক্যাপ্টেন। ঘুরে ফিরে আসছিল লিটন ও তাসকিনের নাম। শেষ পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্বটা পেলেন টাইগার ওপেনার। তবে বেশ কিছুদিন ধরেই সময়টা ভালো যাচ্ছে না লিটনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে তার নেতৃত্ব প্রশংসিত হলেও ব্যাটে রান ছিল না তার। টি-20 আর ওয়ানডেতে ভালো ছন্দে না থাকায় বাদ পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও। এরপর পিএসএল পর্ব। ভাগ্যটা এখানেও সায় দিল না টাইগার ওপেনারকে। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে মাঠে নামার আগেই ইনজুরির থাবা। তবে অধিনায়কের নাম ঘোষণার দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় লিটনের পুনর্বাসনের ছবি। হাস্যোজ্জ্বল লিটন প্রস্তুত হচ্ছেন আসন্ন 2 সিরিজের জন্য। তবে প্রশ্ন থেকেই যায়, ব্যাট হাতে প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন লিটন? টি-20তে এই ওপেনারের সাম্প্রতিক পারফরমেন্সের দিকে চোখ রাখলে হতাশ হতে হবে যে কাউকে। ব্যাট হাতে একেবারেই ফ্লপ এলকেডি। এখন পর্যন্ত 4 ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন কুমার দাস। 4 ম্যাচে ব্যাটিংয়ে নেমে তার ঝুলিতে আছে মাত্র 17 রান। এই 4টির সবকটিই ছিল দেশের বাইরে খেলা ম্যাচ। 2021-এ অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20তে অধিনায়ক হিসেবে অভিষেক হয় লিটনের। সেই ম্যাচেই অপ্রত্যাশিতভাবে 0 রানে মাঠ ছাড়েন এই টাইগার ব্যাটার। 3 বছর পর নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়ার পর আবারও ক্যাপ্টেন্সি নিয়ে 2024-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমে সেই একই চিত্র। 3 ম্যাচে মাত্র 17 করে আবারও ভক্তদের হতাশ করেন তিনি। ব্যাট হাতে নিজে পারফর্ম করতে না পারলেও লিটনের নেতৃত্বে 4 ম্যাচের 3টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। এবারও দেশের বাইরে সিরিজ দিয়ে শুরু হবে লিটনের অধিনায়ক হিসেবে যাত্রা। চলতি বছর আছে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ। আগামী বছর টি-20 বিশ্বকাপও আছে। লিটনের সঙ্গে দলেরও ভাগ্য ফিরবে এই ফরম্যাটে, সেই প্রত্যাশাই সবার।
তাজিন খন্দকার, সময় সংবাদ। 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত হয়েছে ইয়াং টাইগারদের FTP। জুলাই থেকে ডিসেম্বরে 2টি দ্বিপাক্ষিক সিরিজ আর একটি ট্রাই নেশনে অংশ নেবেন বাংলার যুবারা। জুলাইয়ে সাউথ আফ্রিকায় আওয়ে সিরিজের পর জিম্বাবুয়েতে হবে ট্রাই নেশন। সেপ্টেম্বরে জাওয়াদ তামিমরা যাবেন ইংল্যান্ডে। নভেম্বরে হবে এশিয়া কাপ। শিরোপা পুনরুদ্ধারের মূল টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে নামিবিয়ায় একটি কন্ডিশনিং ক্যাম্প করার পরিকল্পনা বিসিবির। টেস্ট স্ট্যাটাসের পর টাইগার ক্রিকেটের বড় অর্জনগুলোর একটা 2020-এ পচেফস্ট্রুমে যুবাদের বিশ্ব জয়। অবশ্য এর পরের 2 আসরে প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন হয়নি। তবে এবার শিরোপা পুনরুদ্ধারে বেশ আটঘাট বেঁধেই নামছে বিসিবি। শ্রীলঙ্কার মাটিতে টাইগার যুবাদের চলমান সিরিজ জয় সময়ের ব্যাপার মাত্র। কলম্বোয় তামিম, জাওয়াদ, ফাহাদের পারফরমেন্স নজর কাটছে সবার। সবশেষ বিপিএল আর ডিপিএল খেলারও অভিজ্ঞতা আছে এই স্কোয়াডের একাধিক সদস্যের। 26-এর শুরুতে নামিবিয়া আর জিম্বাবুয়ের মাটিতে বসবে বয়সভিত্তিক বিশ্ব আসর অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। হাতে তাই যতটুকু সময় পাওয়া যায় তার পুরোটাই কাজে লাগাতে চায় বোর্ড। শ্রীলঙ্কা সিরিজ শেষে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা। এরপর জুলাইয়ে প্রোটিয়া সফরে যাবে বাংলাদেশ দল, যেখানে 17 তারিখ থেকে শুরু স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। অবশ্য তার আগে 14 জুলাই প্রোটিয়াদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন নাভিদ নেওয়াজ শিষ্যরা। এরপর জুলাইয়ের শেষ সপ্তাহে জিম্বাবুয়ে যাবে ইয়াং টাইগার্স। সেখানে স্বাগতিক দল ছাড়াও সাউথ আফ্রিকাকে নিয়ে হবে একটি ত্রিদেশীয় সিরিজ, যেখানে কমপক্ষে 6টি ম্যাচ পাবে বাংলাদেশ। সেপ্টেম্বরে টাইগার যুবারা যাবে ইংল্যান্ডে, খেলবে 5 ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ। বিলেতে একটা ট্রাই নেশন সিরিজ হওয়ার কথা থাকলেও আপাতত সেই সম্ভাবনা ক্ষীণ। অক্টোবরে দেশে ফিরে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ, নেবে এশিয়া কাপের প্রস্তুতি। চূড়ান্ত না হলেও নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। তালিকায় আছে শ্রীলঙ্কার নামও। 26-এর শুরুতেই আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগার যুবারা। প্রথমে পরিকল্পনা ছিল জিম্বাবুয়েতে ক্যাম্প করার, কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ না মিললে ক্যাম্প হতে পারে বিশ্বকাপের আরেক স্বাগতিক নামিবিয়ায়। আপাতত আর এই FTPর বাইরে কোনো সিরিজ আয়োজন করবে না বিসিবি। তবে বিশ্বকাপের আগে আফ্রিকায় ক্যাম্প চলাকালীন একটি সিরিজ আয়োজনের কথা চলছে একাধিক বোর্ডের সঙ্গে। মাহবুব রিমন, সময় সংবাদ। বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রেরা IPL-এর কল্যাণে এখন ক্রিকেট বিশ্বে আলোচিত। অথচ বাংলাদেশের বিপক্ষে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে এই 2 ব্যাটার পার করতে পারেননি 2 অঙ্ক। এশিয়া কাপ জয়ী দলের সদস্য জাওয়াদ আবরার, আজিজুল হাকিম, মারুফ মৃধারা এখনও অপরিচিত ক্রিকেট বিশ্বে। কয়েকজন বিপিএলের সুযোগ পেলেও প্রমাণ দিতে পারেননি যোগ্যতার। এতেই স্পষ্ট হয় দেশের ক্রিকেট কাঠামোর চরম দৈন্যতার। গেল বছর ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয় করে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল, যাদের নিয়ে বড় স্বপ্ন দেখছেন অনেকে। তবে নিয়মিত টাইগার ক্রিকেটের খবর যারা রাখেন তাদের কাছে খুব একটা পরিচিত নন ইয়াং টাইগাররা। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে হারলেও ভারতীয় দলের 2 তরুণ ওপেনার এখন বিশ্ব ক্রিকেটে আলোচিত। 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী IPL-এ 35 বলে সেঞ্চুরি করে আলোড়ন তৈরি করেছেন। একই আসর খেলা আরেক ওপেনার আয়ুষ মাত্রে 48 বলে খেলেন 94 রানের ইনিংস। 14 কিংবা 17 বছর বয়সে বিশ্বের সব নামি দামি বোলারদের তুলুধুনু করতে পারেন সূর্যবংশী মাত্রেরা। খেলেন ডর ভয়হীন ক্রিকেট, যে কারণে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরাও প্রশংসা করেন এই কিশোরদের। অথচ বাংলাদেশের দিকে তাকালে চিত্রটা ভিন্ন। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয় করে আসলেও আজিজুল হাকিম, তামিম, মারুফদের পরের গল্পটা হতাশার। অন্যদিকে সূর্যবংশী মাত্রে IPL দিয়ে নিজেদের চিনিয়েছেন, অথচ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতে আসার পর বিপিএলের সুযোগ এসেছিল এই দলের কয়েকজনের। আশার বেলুন ফুলিয়ে তাদের দলেও ভিড়িয়েছিল কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। সেই দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন 4 ম্যাচ, অথচ রান করেছেন মাত্র 5, তাও 3 ম্যাচে মেরেছেন ডাক। একই দশা বাকিদের ক্ষেত্রেও। গেল বিপিএলে সুযোগ এসেছিল এই দলের জাওয়াদ আবরারের। সিলেট স্ট্রাইকার্সের হয়ে 1 ম্যাচ খেললেও তার ব্যাটে মাত্র 2 রান। বয়স ভিত্তিক দলে থাকতে আলোচনায় ছিলেন মারুফ মৃধা। তিনিও এই মৌসুমে খেলেছেন 1টি ম্যাচ। এ পেসার পাননি কোনো উইকেটের দেখা, বরং 1 ম্যাচে রান দিয়েছেন 36।
ভারতের বয়সভিত্তিক দল ও বাংলাদেশ দলের ক্রিকেটারদের পারফরমেন্স দেখলেই স্পষ্ট হয় দুই দেশের ক্রিকেট কাঠামোর পার্থক্যটা কত বড়। এই ভারতকে হারিয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের ক্রিকেটাররা বিশ্ব মঞ্চে খুব বেশি আলো ছড়াতে না পারলেও যশস্বী জয়সওয়াল রাজত্ব করছেন ক্রিকেট বিশ্বে। আন্তর্জাতিক অঙ্গনে এরই মধ্যে টেস্ট ও টি-20 মিলিয়ে করেছেন 5 সেঞ্চুরি, আছে ডাবল সেঞ্চুরিও। অথচ এই দলের বাংলাদেশি ব্যাটাররা নিয়মিত দলে থাকলেও এখনও দেখা পাননি সেঞ্চুরির। এতেই স্পষ্ট হয় বাংলাদেশের ক্রিকেট কাঠামো কতটা নড়বড়ে। তাই আন্তর্জাতিক অঙ্গনে ফলাফল পেতে হলে ক্রিকেটার তৈরির প্রক্রিয়ায় নজর দেওয়া উচিত বিসিবির। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ত্রিপুরাদের বৈশ উৎসবকে কেন্দ্র করে খাগড়াছড়ির ঠাকুরছড়া নতুন বাজার মাঠে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক বলি খেলা, যেখানে অংশ নেন আপন দুই ভাই মিন্টু বলি ও তিয়াজ বলি। খাগড়াছড়িতে বৈশাখের আমেজ যেন শেষই হচ্ছে না। ত্রিপুরাদের বৈশ উৎসবকে কেন্দ্র করে খাগড়াছড়ির সদরে বলি খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঠাকুরছড়া বৈশ উদযাপন কমিটি। খেলায় 7 জন বলি অংশগ্রহণ করেন, যেখানে মহিলা কলেজ এলাকার সৃজন বলি প্রথম, মহালছড়ি মহাজন পাড়ার ইতায়ন বলি দ্বিতীয় ও ঠাকুরছড়ার মিন্টু বলি তৃতীয় স্থান অর্জন করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ননিব্রত ত্রিপুরার সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বাগেরহাটের কচুয়ায় অনুষ্ঠিত হলো নৈশকালীন হাডুডু টুর্নামেন্ট। দীর্ঘদিন পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে পেরে খুশি স্থানীয়রা। কিশোর যুবকদের মাদক এবং মুঠোফোন আসক্তি থেকে দূরে রাখতে এ আয়োজন করা হয়। কচুয়া উপজেলার গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রিসেন্ট ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম। খেলায় গোপালপুর, মাটিভাঙ্গা, দেপাড়া ও পাঁচপাড়া নামে 4টি দল অংশগ্রহণ করে। মাটিভাঙ্গা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গোপালপুর দল। কিশোর যুবকদের মুঠোফোন এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতে ভবিষ্যতেও এমন আয়োজন করা হবে বলে জানান ক্লাব কর্মকর্তা। আর দীর্ঘদিন পরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখে খুশি দর্শনার্থীরাও। আরো 20 বছর বা 30 বছর আগেই প্রচলন ছিল, গ্রামে গঞ্জে মাঠে এই খেলাটাই ছিল। এখন আমরা এই খেলাটা ফিরে আনছি, যাতে প্রতি 6 মাস 3 মাস পর বা বছরে 2টা খেলা দিতে পারি, এই গ্রামের মানুষকে আনন্দ উৎসব দিতে পারি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, আটক 4, দ্রুত বিচারের দাবি। চিকিৎসা শেষে ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়ছেন বেগম খালেদা জিয়া। সঙ্গে থাকবেন 2 পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ 9 জন। প্রস্তুত গুলশানের বাসা ফিরোজা। সরকারি কোয়ার্টারে বাণিজ্যিক ব্যবহার, নিয়মে তোয়াক্কা না করে উচ্চমূল্যে ভাড়া দেওয়া হচ্ছে বহিরাগতদের। সবকিছু জানলেও উত্তর নেই তদারকি সংস্থার কাছে। 2 উপদেষ্টার সাবেক পিও, এপিএস ও সাবেক এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধানের দুদক, তদবির ও কমিশন বাণিজ্যের অভিযোগ। এবং ভারত থেকে আমদানি বন্ধে সুবাতাস দেশের সুতাকলে। চাহিদা বেড়েছে 10 থেকে 15%। সুযোগ বুঝে বাড়িয়ে দেওয়া হয়েছে দাম, অভিযোগ পোশাক শিল্প মালিকদের। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।